স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। পৌষে শীতের সজীব অনুভূতি প্রকৃতি এবং জনজীবনে। কুয়াশা মাখা গরম পিঠার সুগন্ধ, আগুনের ভাব আর খেলার আয়োজনে উষ্ণ স্মৃতির ছাপ। শীত উপভোগ করতে অনেকেই ছুটছেন গ্রামীণ জনপদে। এখন জনপদে শীতের আমেজ নিয়ে থাকছে বিস্তারিত। না ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের সড়ক দুর্ঘটনা। নিমতলা এবং হাসরায় আলাদা দুর্ঘটনায় ঝরল 4 প্রাণ। এখন জনপদে এই নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো শীতের খবর। শীতের আমেজে পিঠাপুলি আর খেজুর রসের আয়োজনে মিষ্টি হচ্ছে গ্রামীণ সকাল। পিঠা তৈরি করতে ডিজিটাল ঢেঁকিতে চাল কুটছেন গ্রামীণ নারীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যশোরের চাঁদপাড়া গ্রাম থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, সচরাচর আমরা দেখে থাকি যে কাঠের তৈরি যে ঢেঁকি থাকে সেখানেই নারীরা চাল বা ডাল এগুলো করে থাকেন, তবে ডিজিটাল ঢেঁকির বিষয়টা একটু জানাবেন। সেখানে আসলে সেই চালের কোটায় সেই স্বাদটা কি আসলে এখন পাওয়া যায় কিনা? একসময় আপনাদের দেখেছি যে গ্রামের অঞ্চলের মা বোনেরা পায়ে ঢেঁকি পাশ দিয়ে তারপরে যে গুঁড়া কুটে তারপরে পিঠা বানাতো। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে অনেকে বাড়িতে সেই ঢেঁকিটি আর নেই, এবং মানুষের যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততায় অনেকে ঢেঁকি পাশ দিয়ে আর মানুষও পাওয়া যায় না। এ কারণে পিঠা খাওয়া তো আর থেমে থাকতে পারে না। সে কারণে আমরা দেখেছি যে বর্তমান ডিজিটাল যে ঢেঁকিটি তারা তৈরি করেছে, এই ঢেঁকি থেকে বিভিন্ন ধরনের পিঠা কিন্তু হবে। বিশেষ করে একদম যে পায়ে যে ঢেঁকিটি রয়েছে, সেই ঢেঁকির যে গুঁড়া যেভাবে কোটা হয় ঠিক এটিও সেভাবেই হচ্ছে, কিন্তু এটি মেশিনের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ একটি মোটর লাগানো রয়েছে, সেই মোটরের মাধ্যমে যে ঢেঁকিটির যে চাল যে পার্ট দেওয়া হতো, যে যিনি পার্ট দিতেন সেই পার্ট দেওয়া দিচ্ছেন হচ্ছে একটি মেশিনে। অর্থাৎ এই যে ডিজিটাল ঢেঁকির মাধ্যমে এখন আরো মানুষ কম লাগছে, যেমন অর্থাৎ পার্ট দেওয়ার মানুষ লাগছে না। সেক্ষেত্রে যারা এই টিকার যে মানে যে গোড়াটা সেটি কিন্তু তৈরি হচ্ছে, এবং এই থেকে পিঠার যে স্বাদ, সেই স্বাদটি কিন্তু একদম আগের যে পায়ে কোটা যে পিঠার যে স্বাদ, সেই স্বাদটি কিন্তু এই পিঠায় থাকবে বলে জানিয়েছেন এখানকার যারা মানুষ রয়েছেন তারা, এবং যারা অনেকে এখানে আমরা দেখছি যে করতে আসছে। আপনি জানেন যে বর্তমান সময়ে যে ঢেঁকি সেটি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। তবে এই শীতের সময় এখানে ব্যস্ততা বাড়ে। এখানে শুধু যে চাউলের যে গোড়া কুটা হয় তা নয়, শুধু সরিষ এখানে আমরা দেখেছি যে হলুদ, তারপরে শুকনা ঝালের গুঁড়া সেটিও তৈরি করা হচ্ছে। পাশাপাশি যে চাউল রয়েছে, অর্থাৎ ঢেঁকি ছাটা চাউল, সেটিও এখানে কোটা হচ্ছে। শীতের যে আমেজে আসলে পিঠার যে ধুম পড়ে গ্রাম অঞ্চলে, সেটি আসলে এখানে আসলেই বোঝা যায়। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন মানুষ আসছে, তারা গোড়া কুটে নিয়ে যাচ্ছেন, এবং এখানকার পিঠার যে স্বাদ সেটি ভালো। আমরা এখানকার যে দায়িত্ব রয়েছেন এই ঢেঁকি তৈরি করেছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে 1 কেজি যে গুঁড়া সেটি করতে তারা 8 থেকে 10 টাকা বেশি নিয়ে থাকেন, এবং বাজারে যে মেশিনের মাধ্যমে যেটা কোটা হয় সেটির অনেক পিঠা তৈরি হয় না, কিন্তু এই ঢেঁকিতে সেইটি কুটলে সেই পিঠাটা তৈরি হয়, এমনটি কিন্তু এখানকার জানিয়েছেন। এবং এই ঢেঁকি তৈরি করতেও কিন্তু খুব বেশি টাকা খরচ হয়নি। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোর থেকে পিঠাপুলির আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।
পৌষের মাঝে এসে শীত মুড়ে নিয়েছে শহর থেকে গ্রাম সব জায়গায়। প্রকৃতি সেজেছে নিজের মতো করে, থাকছে কুয়াশার সফেদ চাদর জড়িয়ে। এই শীত উপভোগ করতে অনেকেই ছুটে যাচ্ছেন পঞ্চগড়ে। সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। লুৎফর, শীতের আমেজ কেমন দেখছেন হিমালয় কন্যা পঞ্চগড়ে? রসুন প্রান্তিক জেলা পঞ্চগড়ে কিন্তু শীতের আগমন ঘটে একটু আগেই, এবং হিমালয়ের কাছে থাকায় বরাবরই কিন্তু শীতের তীব্রতা এবং প্রকোপ কিন্তু এখানে বরাবরই বেশি থাকে। আমরা আজও দেখেছি দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা, এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ে। এবং এই শীত এলেই পঞ্চগড়ের মানুষের যেমন দুর্ভোগ বাড়ে, তার পাশাপাশি কিন্তু পঞ্চগড়ের যে পর্যটন শিল্প সেটিও কিন্তু জমে ওঠে। আমরা দেখেছি যে এই শীতের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যখন আকাশ পরিষ্কার থাকে, তখন কিন্তু পঞ্চগড়ে বিভিন্ন ফাঁকা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খালি চোখে দেখা মিলে। এই কারণেই কিন্তু পঞ্চগড়ে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন পঞ্চগড়ে, এবং তারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা সহ পঞ্চগড়ের যে সকল পর্যটন স্থানগুলো রয়েছে, বিশেষ করে সমতলের চা বাগান, বাংলাবান্ধা 0 পয়েন্ট, তেঁতুলিয়া, ডাক বাংলো, মহারাজার দিঘি, ভিতরগড় দুর্গনগরী সহ যে সকল পর্যটন এলাকা রয়েছে, সেখানে কিন্তু তারা ঘুরে ফিরে তারা প্রকৃতি উপভোগ করে, এবং শীত উপভোগ করবার জন্য হাজার হাজার পর্যটক কিন্তু পঞ্চগড়ে ছুটে আসে। তার পাশাপাশি জানিয়ে রাখি, এই শীত এলে পঞ্চগড়ের কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েন। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, দৈনিক আয় নির্ভর মানুষ রয়েছেন, তারাও কিন্তু দুর্ভোগে পড়েন। আমরা দেখেছি যে শীতের যখন তীব্রতা বেশি থাকে, গত কয়েকদিনের যে শীতের আমরা চিত্র দেখেছি, শীতের তীব্রতা বেশিরভাগই থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। আজ সকালেই কিন্তু আসলেও সূর্যের দেখা মিলেছে, যদিও আমরা দেখেছি গত কয়েকদিনে বিকেল গড়াতেই তাপমাত্রা কমতে থাকে, এবং রাতে কিন্তু তাপমাত্রা একেবারে এক অঙ্কে নেমে আসে, এবং হালকা কুয়াশা থাকে, এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু এই জনপদের উপর দিয়ে আসলে বয়ে যায়। তো শীত এলে আসলে এই জনপদের নিম্ন আয়ের মানুষরা খুবই দুর্ভোগে পড়েন, এবং আমরা অনেকেই দেখেছি প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে কষ্টে রাত পার করছেন। অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। সরকারিভাবে যে পরিমাণ শীতবস্ত্র এই জেলায় এসেছে, তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের তুলনায় কিন্তু খুবই কম। আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই জানুয়ারি মাসেই কিন্তু আরো কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আর এই আজ কিন্তু আসলে চারপাশে এখন মিষ্টি রোদ। তো রওশন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক সংবাদ। পৌষের মাঝামাঝি সময়ে রাজধানী সহ পুরো দেশেই জেঁকে বসেছে শীত। সেই শীত উপভোগ করতে পঞ্চগড়ে ছুটে যাচ্ছেন অনেকেই। সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান। ছুটির দিনে দোকানপাট বন্ধ থাকায় রাজশাহীর সাহেব বাজার ফুটপাতেই বসে পুরাতন কাপড়ের পসরা। শীত বাড়তে থাকায় বেড়েছে গরম কাপড়ের বেচাকেনাও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিবুল, এই বছর শীতের পোশাকের দাম কেমন দেখছেন, আর ছুটির দিনে বিক্রির কতটা বাড়ছে, কি বলছে বিক্রেতারা? রওশন, আসলে শীত যেমন উপভোগের তেমন আসলে যাতনারও। আমরা যেটি আসলে আজকের বাজারে দেখছি যে আসলে রাজশাহীতে গেল কয়েকদিন থেকে শীতের যে প্রকোপ সেটি বেড়ে যাওয়ার কারণে, হাড় কাঁপানো শীতের কারণে মানুষজন কিন্তু সেই শীতের থেকে একটু বাঁচার জন্য গরম পোশাক কিনছেন। এবং শুক্রবারে আসলে এই পুরনো বাজারে কিন্তু এই ধরনের কাপড়ের যে পরিমাণ সেটি অনেক বেশি থাকে, এবং এটির যে এখানে আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বাজারে এসেছেন, এবং তাদের প্রয়োজন মতো পোশাকটি বেছে কেনার চেষ্টা করছেন। কারণ আসলে অন্যান্য জায়গায় শপিং মলগুলো একটু উচ্চ দামে আসলে কিনতে হয়, এখানে আসলে কিছু পছন্দসই কাপড় চোপড় আসলে পাওয়া যায়, এবং সেটি আসলে দেখে শুনে তারা কেনেন। আজকের বাজারে আমরা যেটি লক্ষ্য করছি যে সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3000 টাকা, 2500 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের শীতের পোশাক কিন্তু পাওয়া যাচ্ছে। নিয়মিত পোশাকের পাশাপাশি কিন্তু আসলে শীত আসলে একটু আলাদা মোটা কাপড়, কিছু ইনার গার্মেন্টস যেগুলো আসলে মানুষের খুব বেশি প্রয়োজন পড়ে, সেগুলো কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রে এখানে কিনতে আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে 50 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত নানাভাবে দাম আছে, তবে এগুলো প্রত্যেকটি আসলে এটির মানের উপরে দামটি নির্ভর করে থাকে, এবং
এখানে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন তারা আসলে বেল্ট হিসেবে বাইরে থেকে কিনে নিয়ে আসেন, যেটি প্রায় 14 থেকে 15,000 টাকা থেকে শুরু করে প্রায় 50 থেকে 55,000 টাকা পর্যন্ত পড়ে। এবং এই যে এখান থেকে যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো আসলে তারা এখান থেকে বেল্টটি খোলার পরে সেটি যাচাই বাছাই করে এইটার মানের উপরে নির্ভর করে কিন্তু আসলে এটি কিনে থাকেন, এবং যেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এইভাবেই কিন্তু দেখে শুনে আসলে কিনছেন। এবং এই বিক্রিটা সকাল থেকে শুরু করে একেবারে কিন্তু বিকেল অবধি চলে এবং সন্ধ্যার পরে এটি আরও বেশি জমজমাট হয়। তো রওশন, আসলে রাজশাহী সাহেববাজারের ছুটির দিনে যেহেতু দোকানগুলো বন্ধ আছে যার কারণে এই সুযোগটিতে ফুটপাতের এই বিক্রিটা বেড়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শীতের তীব্রতা বাড়ায় গরম পোশাকের বেচাকেনা বিক্রি বেড়েছে, সে খবরই জানাচ্ছিলেন রাজশাহী থেকে যুক্ত হয়ে সহকর্মী রাকিবুল হাসান। এদিকে রাজধানীতে জেকে বসেছে শীত, সেই খবর রাখছেন সহকর্মী আমিরুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। আমিরুল, শীতের তীব্রতা কেমন দেখছেন আর রাজধানীবাসী শীত উদযাপন কিভাবে করছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আপনাকে যদি শুরুতেই শীতের তীব্রতা দিয়ে শুরু করতে চাই, আমরা আবহাওয়া অফিস থেকে যতটুকু জানতে পেরেছি যে আজকে যে তাপমাত্রা তথা 13.6 ডিগ্রি সেলসিয়াস, এটি কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, এবং যেটি গতকাল 13.8 ডিগ্রি সেলসিয়াস ছিল, যার ফলে যেটি হয়েছে যে শীতের যে তীব্রতা সেটি কিছুটা বেড়েছে। এবং নগরবাসীর যে শীত উদযাপনের যে বিষয় সেটি যদি জানাতে চাই, আপনি যেমনটি দেখতে পাবেন যে মানুষের মাঝে কিন্তু শীত উপভোগের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজকে শীতের তীব্রতা বেশির ফলে যেটি হয়েছে যে মানুষ কিন্তু সীমিত পর্যায়ে বের হয়েছেন, এবং যারাই বের হয়েছেন আমরা অনেকের সাথে কথা বলছিলাম, অনেকে বিভিন্ন পাড়া মহল্লায় তারা আড্ডা দিচ্ছেন। সপ্তাহের ছুটির দিন হওয়ায় কিন্তু তারা তাদের যে সময় তারা নিজেদের করে নিয়েছেন, এবং আমরা বিভিন্ন জায়গায় যেটি দেখেছি যে মানুষ পিঠাপুলির আয়োজন করেছিলেন, আমরা সেটি কিন্তু দেখেছি। এবং আজকের আরেকটি বিষয় যেটি হয়েছে যে তাপমাত্রা কিছুটা বাড়ার ফলে কিন্তু সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আজকে সপ্তাহে ছুটির দিন হওয়ায় কিন্তু আমরা বেশিরভাগ মানুষকেই শীতের যে শীত নিয়ে যে শীতের যে উদযাপনের যে বিষয় সেটি কিন্তু হতে দেখেছি। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাজধানী ঢাকার মধ্যেই যেহেতু আসলে বলা চলে মানুষ সবসময় কর্মচঞ্চল থাকতে হয় মানুষকে, আজকের এই দিনে শুক্রবার ছুটির দিনে মানুষ কিন্তু বেশ ভালোভাবে সেটি উপভোগ করছেন। এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, রাজধানীর বিভিন্ন জায়গায় যেমনটি দেখেছি কিন্তু মানুষ সকালের যে আড়মোড় ভেঙে তারা কিন্তু বেরিয়ে এসেছেন, তারা চায়ের চুমুকে আড্ডা দিচ্ছেন, তারা বেশ খুশ গল্পে মেতেছেন বলে আমরা দেখেছি। এবং আবহাওয়ার আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই রওশন, যে যেমনটি বলছিলাম যে আজকে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা যেটি এই মৌসুমের সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু সেটি ঘটেছে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এটি আগামী 3 থেকে 4 দিন নাগাদ থাকতে পারে। তো রওশন, এই ছিল আমার কাছে রাজধানীর থেকে সর্বশেষ। ঢাকাবাসীর শীত যাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিমতলা এবং হাসারায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে এক্সপ্রেসওয়েতে আছেন সহকর্মী রকিবুল রাহাত, যুক্ত হচ্ছি তার সাথে। রাহাত, দুর্ঘটনার কারণ কি আর নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? রওশন, দুর্ঘটনার কারণ হিসেবে কিন্তু এই যে বৈরী আবহাওয়ার কথাই বলছে সংশ্লিষ্টরা। অর্থাৎ আজকে আমরা এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এসে দেখছি যে এখানে কিন্তু কুয়াশা বৃষ্টি হচ্ছে, অর্থাৎ মহাসড়কটিতে কিছুটা দূরেই মূলত কোনো সামনে কোনো গাড়ি বা অন্য কোনো যানবাহন রয়েছে কিনা সেটি কিন্তু দেখা যাচ্ছে না। এবং প্রচণ্ড পরিমাণে শীত থাকায় কিন্তু এই জায়গাটিতে আমরা দেখছি যে কুয়াশা বৃষ্টি হচ্ছে, এবং সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে কিন্তু সংশ্লিষ্টরা আমাদেরকে জানাচ্ছেন। এবং আমি একটু জানিয়ে রাখি, এখানে এই ঢাকা মাওয়া মহাসড়কে মূলত 2টি জায়গায়
দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি গতকাল রাত 12টার দিকে নিমতলা বাস স্ট্যান্ড যেটি রয়েছে সেই নিমতলা বাস স্ট্যান্ডের কাছে, সেখানে একটি কাভার্ড ভ্যানকে পেছন দিক থেকে এসে একটি মিনি বাস ধাক্কা দেয় এবং সেই মিনি বাস ধাক্কা দেওয়ার ফলে কিন্তু 2 জন নিহত হয়। তাদের মধ্যে একজন সেই বাসের হেল্পার এবং আরেকজন যাত্রী রয়েছে, এবং যতদূর জানা গেছে যে এই দুর্ঘটনায় আরও 5 জন আহত অবস্থায় এই শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে সেই শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদেরকে, এবং তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। এবং আরেকটি দুর্ঘটনা ঘটে হাসারায়, যেখানে ঢাকামুখী 2টি বাহন, যার মধ্যে একটি বাহনকে আরেকটি বাহন পেছন দিক থেকে ধাক্কা দেয়। তবে সামনে যে বাহনটি ছিল সেটি পরবর্তীতে কিন্তু ধাক্কা দেওয়ার পরে সেই বাহনটি চলে গেছে বলে কিন্তু এখানে সংশ্লিষ্ট যারা রয়েছে এবং থানা পুলিশ যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং পেছনে যে বাসটি ছিল সেই বাসের 2 জন নিহত হবার খবর আমরা পেয়েছি, এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। পরবর্তী অর্থাৎ এই হাসারায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় যে 2 জন নিহত হয়েছে সেই 2 জনের পরিচয় এখন পর্যন্ত আমরা পাইনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে যাবার পর হয়তো আমরা সেই 2 জনের পরিচয় পেতে পারি। তবে এখানে যারা রোডস অ্যান্ড হাইওয়ে যারা রয়েছেন বা থানা পুলিশ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ঢাকা মহাসড়কে কয়েকদিন পরপরই যে দুর্ঘটনাগুলো ঘটছে সেই দুর্ঘটনা নিবারণের জন্য কিন্তু যারা রোডস অ্যান্ড হাইওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকেই মূলত এই বিষয়টির উপর জোর দিতে হবে, এবং এখানে আরও কোনো কঠোর নিয়ম প্রয়োগ করা সম্ভব কিনা সেই বিষয়টিও কিন্তু দেখভালের কথা বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে আমার কাছে সবশেষ। রওশন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিমতলা এবং হাসারায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। উদ্বোধনের 13 মাস পর আজ থেকে টোলের আওতায় এসেছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করেছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগেই গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এই টোল কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, উদ্বোধনের পর টোল আদায় কেমন চলছে, টোলের পরিমাণ সম্পর্কেও জানাবেন আমাদেরকে। রোশন, উদ্বোধনের 13 মাস পর এবং পরীক্ষামূলকভাবে যান চলাচলের 4 মাস পরে এখানে আমরা দেখছি যে আজকে থেকে বাণিজ্যিকভাবে এখানে যান চলাচল শুরু হয়েছে, এবং এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে সাধারণ যে যানগুলো আছে সেগুলোকে টোল দিয়ে প্রবেশ করতে হচ্ছে। আমরা দেখেছি সকাল ঠিক 10:15টায় এই টোল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান, এবং তার পরপরই চট্টগ্রামের মেয়র এবং উপদেষ্টার গাড়িবহর এই টোল দিয়ে এই এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেছেন, এবং তারপর থেকেই আসলে সাধারণ যারা আছেন তারা আসছেন, এবং আমরা সাধারণ অনেকের সাথে কথা বলেছি। এটি আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। অধিকাংশই এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই যাতায়াত পথটি তাদের যাতায়াতকে অনেকটাই সহজ করেছে, যেহেতু চট্টগ্রামের একেবারে বুক চিরে এই সড়ক বয়ে গেছে। চট্টগ্রামের অনেক দ্রুত সময়ে এয়ারপোর্ট থেকে কিংবা এই পতেঙ্গার এই প্রান্ত থেকে কিন্তু খুব সহজেই শহরে প্রবেশ করতে পারছে, এবং আমরা দেখেছি যে আসলে এখানে সিএনজির ক্ষেত্রে সর্বনিম্ন 30 টাকা ধরা হচ্ছে এবং সর্বোচ্চ 450 টাকা টোল ধরা হয়েছে। এক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে 80 টাকা, মাইক্রোবাস 100 টাকা এবং ট্রাকের ক্ষেত্রেও ধরা হচ্ছে 200 টাকা। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ধরনের যান চলবে, তবে 10 ধরনের যান তারা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে মোটরসাইকেল কিংবা ট্রেলারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে টোল প্লাজাটি আছে সেটি কিন্তু এখন একেবারে অত্যাধুনিক যে মেশিনগুলো সেগুলোতে সংযোজন করা হয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে স্পিড মিটার বা স্পিড ক্যামেরা কিন্তু তারা সংস্থাপন করেছেন। আপাতত একটি স্পিড মিটার তারা স্থাপন করেছেন, এবং এই টোল প্লাজাটি আসলে একটি অস্থায়ী টোল প্লাজা হিসেবে তারা বলছেন, যেটি পরবর্তীতে তারা আসলে এখানে এই টোল প্লাজাটি বিভিন্ন র্যাম্পের যে মুখ আছে সেখানে নিয়ে যাবেন, এবং এক্ষেত্রে যারা সিডিএ কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এখানে মোট 9টি র্যাম্প থাকবে। তার মধ্যে খুব শিগগিরই চালু হবেন যে নিমতলার যে র্যাম্পটি আছে সেই নিমতলা র্যাম্প চালু হয়ে যাবে, এবং এই র্যাম্পগুলোর মুখেই মূলত যেই টোলের কার্যক্রম সেগুলো স্থাপন করা হবে। এবং আমরা দেখছি যে আসলে এখানে সাধারণ যে গাড়িগুলো আছে সেগুলো প্রবেশ করছে, এবং 4টি বুথ স্থাপন করা হয়েছে যেগুলোতে অত্যাধুনিক মেশিনে এই টোল দিয়ে প্রবেশ করতে হচ্ছে সাধারণ যানগুলোকে। এবং আমরা দেখছি আসলে আজকে যেহেতু প্রথম দিন অনেকেই জানেন না যে এইখানে টোল নেওয়া হচ্ছে, বিশেষ করে পরীক্ষামূলকভাবে যেহেতু 4 মাস এখানে যান চলাচল করেছে সেহেতু অনেকেই আসলে আজকে বিষয়টির সাথে পরিচিত হচ্ছেন। তবে অধিকাংশ মানুষই বলছেন যে এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে তারা উপকৃত হচ্ছেন, বিশেষ করে মাত্র 10 থেকে 15 মিনিটে কিন্তু তারা শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারছেন, এবং এটির সাথে চট্টগ্রামের যে আখতারুজ্জামান ফ্লাইওভারটি আছে সেটিও সংযুক্ত করা হয়েছে। এবং আজকে কিন্তু উপদেষ্টা আদিলুর রহমান এই উড়াল পথটির যে নামকরণ সেটি কিন্তু চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে যে প্রথম শহীদ আছে ওয়াসিম আকরাম তার নামে কিন্তু নামকরণের ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে টোলের মাধ্যমে 10 ধরনের গাড়ি চলাচল করছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নৌ পরিবহন, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। তরিকুল, উপদেষ্টার অংশগ্রহণ সম্পর্কে জানাবেন আমাদেরকে। আমি পরিশেষে ধন্যবাদ জানাই মারুফ, রোশন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনি গতকালই চমৎকার আয়োজন করেছে। এর সাথে যারা ছিল এই আয়োজনের জন্য অসাধারণ। বিদ্যাপীঠ আর পরিশেষে আমি বিশেষভাবে সুবর্ণ জয়ন্তী ধন্যবাদ এবং জানাচ্ছি 56তম অনুষ্ঠানের প্রধান অতিথি উপলক্ষে এখানে তিনি উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া এখানকার বিভিন্ন পর্যায়ের যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে খুলনা বিভাগীয় কমিশনার, এখানে মোংলা বন্দর চেয়ারম্যান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রেজাউল করিম, এছাড়া এখানে প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন। এবং এখানে একটি মূলত এই প্রতিষ্ঠানের যে অবদান এটিকে আসলে তুলে ধরার জন্যই এখানে এই আয়োজন করা হয়েছে এবং এটি একটি বৃহৎ পরিসরের আয়োজন। একটু পরে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি বক্তব্য রাখবেন এবং এখানে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং যারা কৃতি সন্তানরা রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সব মিলিয়ে আমরা এখানে একটু পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে, সেই র্যালিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। এবং এখানকার যারা বক্তা রয়েছে তারা এই প্রতিষ্ঠানের যে অবদান, এই দক্ষিণবঙ্গের বিদ্যাপীঠ, সেই অবদান সম্পর্কে তিনি সবাই আলোকপাত করেছেন। এবং এখানে যারা ঊর্ধ্বতন বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা রয়েছেন, ছাত্ররা, তারাও এখানে এসে স্মৃতিকাতর হচ্ছেন। সব মিলিয়ে এই ছিল রওশন আমার কাছে খুলনা থেকে, খুলনা সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তীর সর্বশেষ খবর। দীর্ঘ 20 বছর পর নাটোরে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন। এনএস কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চলে যাচ্ছি সেখানে। 34,000-এর উপর মানুষকে তারা পঙ্গু করেছে। 500-র উপর আমাদের কলিজার টুকরা সন্তানদের 2 চোখ হারিয়ে গেছে, তারা অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না। 750-এর উপর 1 চোখ হারাইয়া বাকি চোখকে নিয়ে তারা ঝুঁকিতে আছে। 34,000 মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। 300-র মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে। জীবনে হাত উঠে বসতে পারবে না, দাঁড়াতে পারবে না, নিজের হাতে নিজের কাজ করতে পারবে না, এমনকি আল্লাহর দেওয়া রিজেকও নিজ হাতে তুলে খেতে পারবে না। এখনো হাসপাতালের বেডে কাতরায়। এরা এত নিষ্ঠুর ছিলেন, এত নির্মম। নিজের দেশের জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে। আমাদের প্রিয় সন্তান আবু সাইদ গভীর আস্থা নিয়ে, আত্মপ্রত্যয় নিয়ে, এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না, আমার দেশের মানুষ আমাকে খুন করবে না। 2 ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা। একটা ছেলে সেই কঠিন দিনগুলোতে পানির পেইন হাতে নিয়ে গিয়ে বলতো, পানি লাগবে ভাই, পানি লাগবে। তাকেও গুলি করে শেষ করে দিল, তাকেও রাখলো। এরকম কম বেশি 200 মানুষকে শেষ করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে খুন করা হলো।
আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। নাটোরের কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শীতে কক্সবাজার মুখর বিপুল পর্যটকের পদচারণায় সকাল থেকেই সূর্যের দেখা না মিললেও সৈকতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। একই অবস্থা কুয়াকাটা সমুদ্র সৈকতেও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি কক্সবাজারের মন্তোষের কাছে। মন্তোষ, শীতের আমেজে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? রোশন, বেলা বেড়েছে কিন্তু শীতের যে আবহ সেটি এখনো রয়ে গিয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি এবং এরকম একটি আবহে কিন্তু প্রচুর পর্যটকের উপস্থিতি এখানে রয়েছে। সৈকতের 3টি পয়েন্টে ব্যাপক পর্যটকের উপস্থিতি রয়েছে এবং শহরের যে প্রবেশ মুখ এখনো পর্যটকরা আসছেন। এ কারণে এখানে আমরা দেখছি যে বিভিন্ন স্থানে যানজটও কিন্তু তৈরি হয়েছে পর্যটকদের চাপ থাকার কারণে এবং সৈকত জুড়েই আসলে বিপুল মানুষের উপস্থিতি আছে। আমরা দেখছি যে শীতের যে আমেজ কিংবা শীতলতা জলে সমুদ্রের জলের যে শীতল ভাব সেটি কিন্তু মানুষের যে আনন্দ সেটিকে হার মানাতে পারছে না এবং আমরা দেখছি যে প্রচুর মানুষ এখানে নিজেদের মতো করে আসলে সময়টা উদযাপন করছেন এবং এখানে যে ব্যাপক মানুষের উপস্থিতি এটির কারণে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো বেশ চাঙা রয়েছে এবং সৈকত ছাড়াও এখানে যে হোটেল মোটেল জোন কিংবা বারবিস মার্কেট সহ অন্যান্য যে পর্যটন পণ্যের দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে এবং এ কারণে তাদেরও বেচা কেনা বেড়েছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে 70 থেকে 80% বেশি কক্ষ কিন্তু মাঝারি মানের হোটেলগুলোতে বুকিং রয়েছে এবং তারকা মানের হোটেলগুলো প্রায় শতভাগ কক্ষই ভাড়া হয়ে গিয়েছে এবং সবখানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসলে পর্যটকদের রয়েছে এবং এটি ব্যবসায়ীরা বলছেন যে পর্যটনের এই মৌসুমটার শুরু থেকেই আসলে কক্সবাজারের পর্যটন খাতে একটি সুবাতাস বয়ে চলেছে এবং এটি আগামী মার্চ পর্যন্ত থাকবে বলে তারা আশা করছেন এবং এই যে পরিস্থিতি এটির জন্যই কিন্তু তারা আশা করে আসলে দীর্ঘদিন আগে থেকে এখানে ব্যাপক বিনিয়োগ করেছেন, নতুন করে অর্থ লগ্নি করেছেন হোটেল মালিকরা, রেস্তোরাঁ মালিকরা এবং সেই অর্থ কিন্তু তারা ইতিমধ্যে উঠিয়ে নিতে পারছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও যেহেতু সম্প্রতি সেন্ট মার্টিনে যাতায়াত শুরু হয়েছে এবং সেন্ট মার্টিনে প্রতিদিন 2000 করে পর্যটক প্রতিদিন সকালে যাচ্ছেন এবং 5টি জাহাজে তাদের সেখানে যাতায়াতটি নিশ্চিত হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপেও কিন্তু পর্যটনের একটি চাঙা ভাব শুরু হচ্ছে এবং সেখানকার যে ব্যবসা বাণিজ্য সেটিও মোটামুটি মাঝখানে দীর্ঘ স্থবিরতার পর আবারও প্রাণ ফিরে পেতে চলেছে এবং কক্সবাজার জুড়েই আসলে উৎসবের আমেজ, বিশেষ করে পর্যটন নির্ভর যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝে, পর্যটকদের মাঝেও উচ্ছ্বাসের কিন্তু কমতি নেই। রোশন, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। দর্শক, আমরা দেখছিলাম শীতের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এবার আমরা একটু যেতে চাই কুয়াকাটায়, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, শীতের ছুটিতে পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটা কতটা জমে উঠেছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এখন কিন্তু সমগ্র দেশেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে আর তার প্রভাব কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতেও বিরাজমান। এখানে যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সৈকতে। একই সঙ্গে পিকনিক পার্টির এবং শিক্ষা সফরে আসা দর্শনার্থীদেরও কিন্তু এখানে ভিড় জমেছে। এখানকার যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে সে সকল ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিকভাবে গতি এসেছে এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেল রিসোর্টের 50 থেকে 70% সিট বুকিং হয়েছে বলে এখানকার হোটেল মালিকরা আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়া যে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সে সকল ব্যবসা প্রতিষ্ঠানেও তারা কমপক্ষে প্রতিজনে 10 থেকে 20 হাজার পর্যন্ত এবং কেউ কেউ 1 থেকে 1.5 লাখ টাকাও বেচে বিক্রি করছেন এমনটি তারা বলছেন। এতে গতি এসেছে পর্যটন শিল্পে।
এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াকাটার এই যে সাগর কন্যা এর রূপ বৈচিত্র্য প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। এখন কিন্তু বর্ষা মৌসুমে যে সৈকতের যে রূপ ছিল, এখন কিন্তু শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার রূপ বৈচিত্র্য পাল্টে গেছে। এখানে দর্শনীয় হয়ে উঠেছে সৈকতের 22 কিলোমিটার এলাকায়। এছাড়া এখানকার যে ঝাউবন, নারকেল বাগান, তাল বাগান, টেংরা গিরিবন এবং এখানকার যে কাউয়াচার, গঙ্গাবতী সহ বিভিন্ন দর্শনীয় স্পট রয়েছে, সে সকল স্পটেও কিন্তু পিকনিক পার্টি এবং শিক্ষা সফরে আসা পর্যটকরা কিন্তু বিচরণ করছেন, আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এখন শীতের কিছুটা তীব্রতা কমলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু 20 সেন্টিমিটার 20 ঠান্ডাজনিত যে পারদ, সেটি 20 সেন্টিমিটার এসে পৌঁছেছে। তো এখানকার যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ এবং মহিপুর থানা পুলিশ এবং কুয়াকাটা নৌ পুলিশ তারাও কিন্তু কাজ করছেন। আপনাকে আরো জানিয়ে রাখি, 100 কিলোমিটার দূর থেকে, বরিশাল শহর থেকে এখানে বিএনসিসির যে সদস্য রয়েছে, তারা এখানে এসে এই সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন, এমনটি আমাদের নিশ্চিত করেছেন। এবং আমরা দেখতেও পেরেছি যে সৈকতকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকদের যে সেবা নিশ্চিত করার জন্য বিএনসিসি এবং স্কাউট তারা কিন্তু কাজ করছে। এছাড়া যে অন্যান্য এখানকার যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারাও কাজ করছেন, কেননা শিক্ষা সফর মানেই হচ্ছে হাতে কলমে কাজ শেখা এবং করা। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে এই সমুদ্র সৈকত, পর্যটন শিল্প এবং নগরী সেটি বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সব শেষ। শীতের ছুটি উপভোগ করতে কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। পিরোজপুরের নেসারাবাদে সন্ধ্যা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ফল এবং ফুলের চারার বাজার। মৌসুমে সেখান থেকে প্রতি মাসেই বিক্রি হচ্ছে 10 থেকে 15 কোটি টাকার চারা। এই বাজার ঘিরে গড়ে ওঠা প্রায় 1000 খানেক নার্সারিতে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। চারার বাণিজ্য আরও এগিয়ে নিতে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনার কথা বলছে উপজেলা প্রশাসন। আরও জানাচ্ছেন অমিত হাসান। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার অলঙ্কারকাঠি গ্রাম, যেখানে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবথেকে বড় ফল ও ফুলের চারার বাজার। আর এই বাজার ঘিরে সন্ধ্যা নদীর তীর ঘেঁষা স্বরূপকাঠি বরিশাল মহাসড়কের দুপাশে তৈরি হয়েছে অসংখ্য নার্সারি। স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম প্রায় 30 বছর আগে 33% জায়গায় শুরু করলেও বর্তমানে 2 একর জায়গায় গড়ে তুলেছেন 5টি নার্সারি। ছোট বড় মিলিয়ে প্রায় 500টি নার্সারি গড়ে উঠেছে এখানে। আর পুরো অঞ্চল জুড়ে রয়েছে প্রায় 1000 খানেক নার্সারি, যেখানে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। অন্য ফসলের তুলনায় লাভ হওয়ায় প্রতিনিয়ত ফুল ও ফলের কৃষি নিয়ে কাজ করা উদ্যোক্তা বাড়ছে। বিঘায় বর্তমানে 20,000 বা 30,000 টাকার ধান আসে। তা থেকে আমরা যদি এই 3.5 বিঘা জায়গা চাষ করি, বাৎসরিক আমার আয় ব্যয় মানে সব বাদ দিয়ে আমার 5 থেকে 7 লাখ টাকা প্রফিট থাকে। মৌসুমে এখান থেকে প্রতি মাসে 10 থেকে 15 কোটি টাকার ফুল ও ফলের চারা বিক্রি হয়। তবে সরকারি সহায়তা পেলে এই আয় আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ধানের কৃষির উপর যেখানে সরকারের ভূমিকা, আমাদের নার্সারির উপর যদি অতটুকু একটু ভূমিকা দিতে, তাহলে আমরা মনে হয় আর একটু ডেভেলপ হতে পারতাম। ব্যাংকে দেখা যাইতেছে ওই রকমের কমে দিতে আসে না এই কৃষির উপরে বা নার্সারির উপরে। এটা যদি একটু কম হারে সুদে দেয় তবে অনেকটা ভালো হইবে। ফুল এবং ফলের দিকে আস্তে আস্তে ঝোঁকা শুরু করলাম, এই জন্য যে গাছ ভালো হইলে লস হবে না, কারো লাভজনক একটা ব্যবসা। ফুল ও ফলের চারা কেনা ছাড়াও ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতিপ্রেমীরা ভিড় করেন এখানে। সুযোগ সুবিধা বাড়ানো গেলে জায়গাটি দেশের অন্যতম কৃষি পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে মনে করেন তারা। ছবি তুলছি, এনজয় করেছি, অনেক ফুল দেখেছি। বসার জায়গাগুলো হয়, তাহলে এখানে আর পর্যটক আরও বাড়বে। শীতের আবহাওয়াটার সাথে এই নার্সারির অনেক অ্যাডজাস্টমেন্ট হয়, অনেক ফুল, বিশেষ করে ফুলের আকর্ষণই আসে এখানে। গাছপালা বিক্রির যে বিষয়টা, এটা বাড়বে, মানুষ প্রকৃতির প্রতি আকৃষ্ট হবে। নার্সারি ব্যবসা আরও এগিয়ে নিতে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের চাহিদা মোতাবেক আমরা সকল ব্যাংকে কথা বলা আছে যে তাদের চাহিদা মাফিক তাদের ঋণ প্রদান করবে। মাটি পরীক্ষা করে তারপরে সার দেয়া, এই ব্যাপারে একটা বড় ধরনের কাজ রয়েছে। এক্ষেত্রে আমরা একটা মাটির ট্রিটমেন্টে এখানে একটা বড় ভূমিকা রাখি। মাতৃগাছ ব্যবহার করে অথেন্টিক চারাটা সাপ্লাই করে, সেই ক্ষেত্রে আমরা একটা মনিটরিং সবসময় করে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আকলম, কুনিয়ারি, সুলতানপুর, পানাউল্লাপুর, সঙ্গীতকাঠি ও আরামকাঠি সহ 10 থেকে 12টি গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নানা প্রজাতির ফুল ও ফলের চারা।
অমিত হাসান, এখন, বরিশাল। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।